গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব ৩। প্রচণ্ড ক্ষিপ্ত মেজাজ নিয়ে গৃহে প্রবেশ করল আরিজ। নিহাল শিকদার অবশ্য তার অপেক্ষাতেই ছিলেন। তাই তো দেখা মাত্রই ছেলেকে বলে উঠলেন, ফোন কেন ধরছিলে না আমার? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার কথা পড়ে শুনছি। ছেলের এই কথায় চটে গেলেন নিহাল শিকদার। নিজেও রাগী কণ্ঠে বললেন, আমার কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ আরিজ। আরিজ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমার। আর কথা না বাড়িয়ে আরিজ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পরপর দুই ছেলেই এইরকম ব্যবহারে নিহাল শিকদার বেজায় ক্ষিপ্ত হলেন। রাগে হিসহিসিয়ে চলে গেলেন নিজের কক্ষে। এদিকে আরিজ কোন দিকে না তাকিয়ে সোজা চলে গেল আভিসার কক্ষে। নক না করেই দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। আভিসা বিছানায় শুয়ে ফোন স্ক্রুল করতে ব্যস্ত। আরিজের এমন অনাকাঙ্ক্ষিত আগমনে খুব দ্রুত সোজা হয়ে বসে পরনের জামা ঠিক করে নিল সে। যা দেখে আরিজও ইতস্তত বোধ করল। মুখে বলল, সরি, আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তাই নক না করেই ঢুকে পড়েছি। প্রতি উত্তরে আভিসা শান্তভাবে বলল, বলুন কি বলবেন? আজ ভিক্টরের সাথে যেই ডিলটা করেছিস সেটা ক্যান্সেল করে দিবি। আরিজের কথা শুনে কপালে কয়েকটা ভাঁজ পড়ল আভিসার। সম্ভব না। এই প্রজেক্টে আমি কোন সমস্যা দেখিনি, তাই ক্যান্সেল করার প্রশ্নই ওঠে না। এমনই আরিজের রাগের পারদ একটু বেশিই ছিল আভিসার এই কথায়, যেন তা আরও একটু বৃদ্ধি পেল। কিন্তু আরিজ আভিসার সামনে রাখতে চায় না। তাই নিজেকে যথাসম্ভব শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলল, তোত্তারামও করবি না চাঁদ। কাল ভদ্র মেয়ের মতো ডিলটা ক্যান্সেল করে দিবি। আরিজের ডিল ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লাগার বিষয়টা ঠিক বুঝতে পারল না আভিসা। তাই তো প্রশ্ন করল, প্রথমত আমি কোন ভদ্র মেয়ে নই, আর দ্বিতীয়ত এইটা রিজন দেখান ডিল ক্যান্সেল করার। আরিজ এবার নিজের হাত মুষ্টিবদ্ধ করল। তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। একটু শব্দ করেই বলল, আমি বলছি এটাই সবচেয়ে বড় রিজন। তাহলে সরি। এই রিজনের জন্য আমি এই ডিলটা ক্যান্সেল করতে পারব না। আর এমনিতেও মিস্টার ভলকভকে আমার ভালোই লেগেছে। এই কথা শোনা মাত্র আরিজ বেডসাইড টেবিলের উপর থাকা কাচের পানির জগটা আছড়ে ফেলল। আর চেঁচিয়ে বলে উঠল, আগেও তোকে ওয়ার্ন করেছি চাঁদ। আমি ব্যতীত অন্য কোন পুরুষকে নিয়ে এরকম মন্তব্য করবি না। আভিসা একটু কেঁপে উঠলেও এতক্ষণে সে ব্যাপারটা বুঝতে পারল। তাই হুট করেই শুধাল, আপনার সমস্যাটা কি বলুন তো? আরিজ আভিসার সামনাসামনি দাঁড়িয়ে চাপা কণ্ঠে বলল, তুই ভিক্টরের সাথে কাজ করছিস না। আর এটাই ফাইনাল। জেদি আভিসা তোত্তারাম করে বলল, আমি ভিক্টরের সাথে কাজ করছিস আর এটাই ফাইনাল। আরিজ রাগে বেডসাইড টেবিলে লাথি মেরে চেঁচিয়ে বলল, ওকে ফাইন, আমিও দেখব তুই কি করে ওর সাথে কাজ করিস। তারপর হনহন করে বের হয়ে যাওয়ার সময় দরজার উপর রাগ মেটাতে ভুলল না। সজোরে বন্ধ করল তা। এদিকে আভিসা পুনরায় ফোনে ডুবে গেল। যেন কিছু হয়নি। এম। ছেলেকে নিজের কক্ষে আসতে না দেখে নিজেই তার কক্ষে গেলেন নিহাল শিকদার। আরিজ তখন শাওয়ার নিয়ে বের হয়েছে মাত্র। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে। নিহাল শিকদারকে নিজের ঘরে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনি কি বলবেন আমি জানি। তবে আমি আগেই এই কাজ করতে না করেছিলাম, তাই আমার সাহায্য না চাওয়াই উত্তম। নিহাল শিকদার ছেলের কথায় গুরুত্ব না দিয়ে বলে উঠলেন, আমি কেভিনের সাথে চুক্তি করেছি। আর তুমি তো জানোই এটা ভাঙলে কি হতে পারে। ও আমাদের ফ্যামিলিকে টার্গেট করতে পারে। পরিবার নিয়ে আবার কবে থেকে আপনার মাথা ব্যথা শুরু হলো? তাচ্ছিল্য করে বলে উঠল আরিজ। অন্যদের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ছেলের সামনে সেটা পরে থাকতে হয় না তাকে। কারণ ছেলে যে তার সবটাই জানে। ঠিকই বলেছ। কিন্তু আমার জানামতে নায়রাকে নিয়ে তোমার অনেক মাথা ব্যথা আছে। হুমকি দিচ্ছেন?
তবে এতে কোন কাজ হবে না। আমি আর সেই আগের আরিজ নেই। সেটা আপনি ভালো করেই জানেন। আরিজের কথায় নিহাল শিকদার একটু থামলেন। আজকাল তিনি আর নিজের ইচ্ছেমতো আরিজকে চালাতে পারেন না। আর ব্যবসাটাও আর তার হাতে নেই বললেই চলে। সবাই আরিজের কথাই শোনে। তবুও মনে রেখ, ইদানিং তোমার চাঁদ বেশি উঠছে, ওর পাখা কাটতে আমি কিন্তু দ্বিতীয়বার ভাবব না। বাবার কথায় আরিজের রাগটা যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে জবাব দিল, ওর গায়ে হাত দিয়ে তো দেখান। নিহাল শিকদার আর কোন কথা বললেন না। বের হয়ে গেলেন কক্ষ থেকে। তখনই পেছনে থেকে ভেসে এলো ভাঙচুরের তীব্র শব্দ। তিনি ভালো করেই জানতেন এখন এটাই হবে, তাই প্রতিক্রিয়া দেখালেন না। এদিকে আরিজ নিজের সকল রাগ ঘরের প্রত্যেকটা আসবাবপত্রের উপর দেখাতে থাকল। এম। মাহমুদ চৌধুরীর পিছু নিয়েছে আয়ারেনের ঠিক করা একজন ছেলে। সে এই কাজ বেশ কিছুদিন থেকেই করছে। সেই সূত্রেই থাইল্যান্ডে আসা। বর্তমানেও সে মাহমুদ চৌধুরীর পিছুই করছে। ইতিমধ্যে হয়তো মাহমুদ চৌধুরী কিছু আঁচো করতে পেরেছে, তাই তো পিছে ফিরে তাকিয়েছেন দুইবার। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি ছেলেটাকে দেখতে পারেননি। কিন্তু কিছুটা দূর যেতেই একটা ফাঁকা গলিতে মিলিয়ে গেলেন মাহমুদ চৌধুরী। ছেলেটা হন্তদন্ত পায়ে এগিয়ে গেল সেই গলির দিকে। কিন্তু গলির সামনে আসতেই একটা তীক্ষ্ণ ধারালো ছুরি এসে লাগল তার ডান চোখে। ব্যথায় চিৎকার করে বসে পড়ল সে। গলির ভেতর থেকে বেরিয়ে এলেন মাহমুদ চৌধুরী। ছুরিটা তিনিই ছুঁড়েছেন, তাতে কোন সন্দেহ নেই। ছেলেদের সামনে এসে বললেন, এই মাহমুদ চৌধুরীর পেছনে পাঠিয়ে এক বাচ্চা ছেলেকে। তা বল, কে পাঠিয়েছে তোকে? ছেলেটা কোন হোক জবাব দিল না। চুপ করে থাকল। ততক্ষণে তার চোখ দিয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়া রক্তে তার মুখ ভেসে গেছে। ছেলেটাকে চুপ থাকতে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে গাল চেপে ধরে ফের একই প্রশ্ন করলেন, বল, কে পাঠিয়েছে তোকে? ব্যথায় ছটফট করলেও ছেলেটা মুখ খুলল না। উপরন্তু তড়িৎ বেগে নিজের চোখ থেকে ছুরিটা বের করে ঢুকিয়ে দিল মাহমুদ চৌধুরীর বুকে। ব্যাপারটা বুঝতে পেরে ছেলেটাকে ছেড়ে দিয়ে অবাক চোখে তাকালেন নিজের ছুরিবিদ্ধ বুকের দিকে। তারপর লুটিয়ে পড়লেন মাটিতে। দূর থেকে ভেসে আসল পুলিশের গাড়ির সাইরেন। ছেলেটা আর না দাঁড়িয়ে এক হাতে চোখ চেপে ধরে পালাল সেখান থেকে। এম। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 8 বাজে। এদিকে এই অসময়ে পুরো দমে কোমর বেঁধে ঝগড়া করার উদ্দেশ্যে শিকদার বাড়িতে পা রাখলেন লায়লা শিকদার। এসেই শুরু করে দিলেন চেঁচামেচি। কিছুক্ষণ আগেই হায়ান আর আরিজ কোথাও একটা বেরিয়েছে। নিহাল শিকদার বাড়িতে নেই। আরিয়ান নিজের পক্ষেই আছে, তবে এইসব বিষয়ে তার আসতে ভালো লাগে না। তো বাদ থাকলে শুধু মহিলারা। তারা সকলে অলরেডি উপস্থিত হয়েছে নিচে। কই তোমাদের নবাবজাদি? ডাকো তাকে। মিসেস কণা এগিয়ে এসে বলল। কেন, কি হয়েছে? সেটা না হয়েও আসলেই বলি। অনেক দিন পর আজ রুম থেকে বের হয়েছেন আয়রা রহমান। আর আজই এসব কাণ্ড হচ্ছে, তাই তিনি বললেন। ও কি আবার কিছু করেছে লায়লা? আয়রা রহমানের কথায় লায়লা শিকদার চেঁচিয়ে বলে উঠলেন, বলো, কি করেনি? আমার মেয়েকে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেল? ঘর বসে লায়লা শিকদারের কণ্ঠ শুনে নিচে নেমে এসেছে আভিশা। লায়লা শিকদারকে দেখে তার দিকে এগিয়ে এসে বাঁকা হেসে বলল, তা মিসেস চৌধুরী কি নিয়ে ব্ল্যাকমেইল করেছি সেটা আপনার মেয়ে বলেনি বুঝি? তাকে দেখে লায়লা শিকদার তেড়ে এসে বলে উঠলেন, বলেনি মানে? অবশ্যই বলেছে। তুই এত নিচে নামতে পারিস আমি তা কখনোই ভাবিনি। একটা মেয়ের পার্সোনাল ছবি তুলে ব্ল্যাকমেইল করছিস। এতক্ষণ চুপ করে থাকলে রা বেগম এখন বলে উঠলেন, নায়রা, লায়লা যা বলছে তা কি সত্য? আভিশা রা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, অর্ধসত্য। কিন্তু এখন মনে হচ্ছে পুরো সত্যটা তোমাদের জানানো উচিত। সাবিহা, এই পেনড্রিভটা টিভিতে লাগিয়ে দে তো। আভিশার কথায় লায়লা শিকদার হতভম্বিত হয়ে বললেন, মানে কি? এখন কি তুই আমার মেয়ের প্রাইভেট ছবি সবাইকে দেখাবি? কক্ষনো না।
কিন্তু সাবিহা তার বারণ শুনল না। দৌড়ে গিয়ে পেনড্রিভটা লাগিয়ে দিল টিভিতে। দরজার খোলার শব্দে হাতে থাকা কিছু একটা খুব দ্রুততার সাথে ড্রয়ারে রেখে সেদিকে তাকালো আরিজ। হায়ান এসেছে। তারা সমবয়সী, তাই ছোটবেলা থেকেই অন্যান্য ভাইবোনদের চেয়ে তাদের বন্ডিংটা একটু বেশিই অন্যরকম। কিছুটা বন্ধুদের, বাকিটা অগাধ বিশ্বাসের। কিন্তু এটা শুধু তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ। বাইরের সকলের চোখে তো তারা আর পাঁচটা সাধারণ কাজিনের মতোই। কিরে, এমন ঘাবড়ে গেলি কেন? আরিজ হালকা বিরক্ত ভঙ্গিতে কাউচে শরীর এলিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল। শালা, একবার নক করে তো ঢুকতে পারিস। আমি ভেবেছিলাম চাঁদ। হায়ান ধপ করে বসে পড়ল তার প্রাণপ্রিয় বন্ধুর পাশে। তারপর মৃদু গলায় বলল, কতদিন লুকিয়ে রাখবি ওর কাছ থেকে? একদিন তো জানতেই পারবে। চোখ বন্ধ থাকা অবস্থায় আরিজ উত্তর দিল, ততদিনে আমার চাঁদকে আমি আমার আকাশে বন্দি করে ফেলব। ও আর আগের চাঁদ। বাক্য শেষ হবার আগেই আরিজের রক্তিম চোখ দুটো ছুঁয়ে গেল হায়ানের মুখে। মুহূর্তেই থেমে গেল সে। বুঝে ফেলল নিজের ভুল। না মা, মানে নায়রা। ও তো আর আগের মতো নেই। সব জানার পর যদি তোর আকাশে সীমানা পেরিয়ে চলে যায়। হায়ানের কথায় অদ্ভুতভাবে হাসল আরিজ। তার নীল চোখ জোড়ায় খেলে গেল এক অদ্ভুত দ্যুতি। কণ্ঠে ছেয়ে গেল অদম্য আত্মবিশ্বাস। চাঁদ পুরো পৃথিবীর কাছে বদলে গেলেও আমার কাছে কখনোই বদলাতে পারবে না। ভুলে যাস না, চাঁদ যেমন আমার দুর্বলতা, আমিও তার দুর্বলতা। আর রইল চলে যাওয়ার কথা। কথার মাঝে বিরতি দিয়ে আরিজ সরাসরি তাকানো হায়ানের দিকে। এবার আর তার কণ্ঠ আর শান্ত নয়, বরং স্পষ্ট রাগ আর জেদে পরিপূর্ণ। কিছুটা উচ্চস্বরেই বলে উঠল, এই স্পর্ধা চাঁদ কখনোই দেখাতে পারবে না। কারণ আমি তার পায়ে সেই সোনার শেকল পোড়াব যা থেকে মুক্তি তার ইহকালে নেই। হায়ানের এবার নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। কি দরকার ছিল এই খ্যাপাকে আরও খেপিয়ে দেওয়ার? সে তো জানত এই একটা বিষয়ে আরিজ কতটা ভয়ানক পজেসিভ। এই 7 বছরে আরিজ কত শতবার যে লন্ডনে ছুটে গেছে, তার হিসেব নেই। এমনকি আভিশার রুমে গোপন ক্যামেরা পর্যন্ত বসিয়েছিল শুধু তাকে প্রতিনিয়ত নিজের চোখের সামনে রাখার জন্য। তার সেফটির নামে পেছনে নিয়োগ দিয়েছিল গার্ডদের দল। যেন চারপাশ থেকে এক অদৃশ্য শৃঙ্খলে ঘিরে রেখেছিল আভিশাকে। বলতে গেলে সব দিক থেকেই আভিশাকে নজরবন্দি করেছিল সে। তাদের মাঝে দূরত্ব ৮,২০০ কিলোমিটার হলেও আভিশার ব্যাপারে আরিজের অজানা ছিল না কোন কিছুই। আসলে আভিশা তার কাছে শুধু ভালোবাসা নয়, এক প্রকার আসক্তি। হায়ানের মতে, এটা একটা ভয়ঙ্কর পাগলামো। কিন্তু কিছু করার নেই, এটাই আরিজের ভালোবাসার ধরন। তার মতে আভিশা মুক্ত পাখির মতো উড়বে ঠিকই, কিন্তু সেই উড়ান হবে তার বেঁধে দেওয়া গণ্ডির ভেতরে। হুট করে কিছু একটা মনে পড়ায় হায়ান প্রসঙ্গ পাল্টে বলে উঠল, ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। এবার শোন, আমি যেটা বলতে এসেছিলাম। ওই মিত্রা ব্রাদার্সের সাথে যে ডিলটা ফাইনাল হয়েছিল ওটায় ম্যাক্স এসে নিজের বাম হাত ঢুকিয়ে দিয়েছে। বলেছে আমাদের প্রোডাক্ট নাকি ভালো না, তাই ওরা আমাদের সাথে ডিল ক্যান্সেল করতে চায়। আরিজ মুহূর্তেই নিজেকে শান্ত করে ফেলল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ক্যান্সেল করে দে। অ্যান্ড আই ওয়ান্ট টু সি দেম ইন মাই ওয়্যারহাউস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরিজের কথায় হায়ান আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, বাট ইটস এ ম্যাটার অফ বিলিয়ন্স। আর ওদেরকে নিয়ে আসব মানে? আরিজ পুনরায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিয়ে আসবি মানে নিয়ে আসবি। এটা কি এখন তোকে নতুন করে শেখাতে হবে? নাকি এই কাজ তুই এই প্রথমবার করছিস? হায়ান কিছুটা জড়তা নিয়ে বলল, কিন্তু ওই ম্যাক্স তো রাশিয়ান মাফিয়া পরিবারের সদস্য। অনেক ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কথাটা শুনে একটা বাঁকা হাসি দেখা গেল আরিজের ঠোঁটে। তোকে যা বলেছি তাই কর। এসব বিষয় নিয়ে ভয় পেতে শুরু করলি কবে থেকে? নিয়ে আয় ওদের। ওদেরকেও তো প্র্যাকটিক্যালি দেখাতে হবে আমাদের প্রোডাক্টের মান কেমন। আরিজের কথায় হায়ান থম ধরে বসে থাকল কিছুক্ষণ।
সে ভয় পাচ্ছে এরকম কিছু না, এসব তো তার বা হাতের খেল। কিন্তু সে এই মুহূর্তে ঝামেলা করতে চাচ্ছে না। সে তো এবার প্ল্যান করে দেশে এসেছিল তার প্রেয়সীকে নিজের করে নেওয়ার। কিন্তু ধ্যাত এখানে তো আবার গোলমাল লাগতে চলেছে। এম। আভিশা আজ অফিসে যায়নি। গতরাতটা নির্ঘুম কেটেছে তার। ভোর হতেই শরীর যেন বিদ্রোহ ঘোষণা করল। অফিসে যাওয়ার মতো শক্তি আর অবশিষ্ট নেই। বিষয়টা অ্যারেনকে জানানো হলে সে নিজেই এসেছিল কিছু গুরুত্বপূর্ণ ফাইলে আভিশার সিগনেচার নেওয়ার জন্য। কাজ শেষ করে যখন বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজায় হাত রাখল, ঠিক তখনই পেছনের দিক থেকে ভেসে এলো এক মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর। এই ভিনদেশী পুরুষ। অদ্ভুত সম্বোধনে অ্যারেনের কপালে গভীর ভাঁজ পড়ল। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল এক হাস্যোজ্জ্বল শ্যামকন্যাকে। সে ততক্ষণে দ্রুত পায়ে এগিয়ে এসেছে তার নিকটে। অ্যারেন খানিকটা বিস্মিত। বুঝে উঠতে পারল না এই মেয়েটা তাকে এভাবে ডাকছে কেন। সাবিহা অ্যারেনের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কানে কি কম শোনেন? সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? অ্যারেন ভদ্রতা বজায় রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল, কেন ম্যাম, কোনো দরকার ছিল কি? ম্যাম শব্দটা যেন সাবিহার কানে বেজে উঠল কিছুটা তীক্ষ্ণ স্বরে। তৎক্ষণাৎ প্রতিবাদী ভঙ্গিতে বলল, আমাকে ওইসব ম্যামট্যাম বলার দরকার নেই, সাবিহা বললেই হবে। আজ বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই ভীষণ তাড়াহুড়োয় আছে অ্যারেন। তার স্বভাব বরাবরই শান্ত ও সংযত। তাই শান্তভাবেই উত্তর দিল, সরি, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারব না ম্যাম। কোনো জরুরি কাজ ছিল? না হলে আমায় অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। অ্যারেনের জবাবে মুখটা গোমরা করে ফেলল সাবিহা। লোকটার এই অতিরিক্ত ফর্মালিটিপূর্ণ কথাবার্তা তার মুডটাই সম্পূর্ণ নষ্ট করে দিল। তবু কি আর করার, তার ক্রাশ বলে কথা, একটু রূঢ় আচরণ মাফ করাই যায়। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আপনাকে দিয়ে। সেটা হলো এই মুহূর্তে আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসা। সাবিহার কথায় অ্যারেন ঘাড় বাঁকিয়ে পাশে তাকাল। যেখানে একজন ড্রাইভার গাড়ির সাথে হেলান দিয়ে নিজের ঘুড়িওয়ালা পেটটায় এক হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সে সাবিহার জন্যই অপেক্ষা করছে। অ্যারেনের দৃষ্টি অনুসরণ করে সাবিহাও তাকাল সেই দিকে। মুহূর্তেই বিরক্তিতে মুখ বিকৃত হল তার। কি হল? ওদিকে তাকিয়ে লাভ নেই। ড্রাইভার চাচা বড় আম্মুর জন্য দাঁড়িয়ে আছেন। বড় আম্মু আজ নাকি একটু শপিংয়ে যাবে। এখন চলুন আমায় দিয়ে আসুন, লেট হয়ে যাচ্ছে। অ্যারেন কিছু বলার আগেই সাবিহা গাড়ির সামনের সিটে গিয়ে বসে পড়ল। অ্যারেন দীর্ঘশ্বাস ফেলল নীরবে। কয়েকদিন ধরেই সে সাবিহার এই অদ্ভুত আচরণগুলো লক্ষ্য করছে, আর কারণটাও সে মোটামুটি বুঝে গেছে। কিন্তু এই মেয়েটার এমন আচরণে সায় দেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অ্যারেন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করল। কিন্তু সেদিকে পূর্ণ মনোযোগ দিতে পারল না। কারণ তার অনুভব শক্তি বলছে কেউ একজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর অ্যারেনের এই অনুভব শক্তিকে সত্য প্রমাণ করে দিয়ে সাবিহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। এতদিন তার মধ্যে অ্যারেনকে নিয়ে একটা দ্বিধা কাজ করছিল, বিশেষ করে তার ধর্ম নিয়ে। কিন্তু সেটা গতকাল শেষ হয়ে গেছে। গতকাল অনেক ঘাটাঘাটি করে সে অ্যারেনের ইনস্টাগ্রাম আইডি খুঁজে পেয়েছিল। এখানে বড় বড় করে অ্যারেনের নাম লেখা ছিল অ্যারেন ইবনে মিরহাজ। ব্যাস সে শিওর হয়ে গেল অ্যারেন মুসলিম, আর কোনো দ্বিধাই থাকল না। এম। 12টার দিকে ঘুম ভাঙল আভিশার। তখন অ্যারেন চলে যাওয়ার পর সে একটু ঘুমিয়েছিল। উঠে ফ্রেশ হয়ে নিচের নামতেই দেখল পরিবেশ একদম শান্ত। পরিবারের কোনো সদস্যের উপস্থিতি নেই এখানে। সে আর বিষয়টা নিয়ে বেশি ঘাটল না, চুপচাপ নাস্তা করতে বসে পড়ল। এমন সময় বাড়িতে আগমন ঘটল লাইলা শিকদারের। তাকে দেখে কপালে চিন্তার রেখা দেখা গেল আভিশার। এই মহিলা না কালকেই গেল, আজকে আবার ফিরে এলো কেন?
এসব ভাবতে ভাবতেই হাতে থাকা স্যান্ডউইচে কামড় দিল আভিশা। লায়লা শিকদার অবশ্য আভিশাকে খেয়াল করেননি। তিনি বাড়িতে এসেই সোজা চলে গেলেন নিহাল শিকদারের রুমের দিকে। এবার আভিশা একটু নড়েচড়ে বসল। নিশ্চয়ই কোন একটা জটলা পাকাচ্ছে এই মহিলা। না হলে তাকে কোন কথা না শুনিয়ে সোজা ভেতরে চলে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত। আভিশা চুপচাপ খাওয়া ছেড়ে উঠে পিছু নিল তার। নিহাল শিকদারের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো লায়লা শিকদারের করুণ কণ্ঠ। ভাইজান, এবার তো আরিজের বিয়েটা দিয়ে দিন, বয়স তো আর কম হচ্ছে না। আর লামিয়ার থেকে ওর জন্য যোগ্য পাত্রী আর কে আছে? নিহাল শিকদার বেজায় বিরক্ত হলেন বোনের কথায়। দেখো লায়লা, তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আরিজের বিয়ে হবে, কিন্তু সেটা কখনোই লামিয়ার সাথে না। আমি আমার বাবাকে দেয়া কথা কখনোই ভাঙব না। ভাইয়ের একরোখা উত্তরে মনে মনে তিক্ত হলেন তিনি, কিন্তু মুখে প্রকাশ করলেন না। এত কিছুর পরেও আপনি ওই মেয়ের সাথে আরিজের বিয়ে দিতে চাচ্ছেন? ওর থেকে শত শত গুণে ভালো আমার সোনায় মোড়ানো মেয়েটা। আর কোন কথা শোনার ইচ্ছে হল না আভিশার। সরে এলো সেখান থেকে। কিছু একটা ভেবে কুটিল হেসে নিজে নিজেই বলে উঠল, না, আপনার এত টেনশন আমার আর সহ্য হচ্ছে না মিসেস চৌধুরী। এবার আপনার সোনায় মোড়ানো মেয়ের জন্য একটা লোহায় মোড়ানো ছেলে তো আমাকে জোগাড় করতেই হবে। ডোন্ট ওয়ারি, নিজ দায়িত্বে আপনার মেয়ের বিয়ে দেবে এই আভিশা। তারপর ফোন বের করে কল করল কাউকে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই পুনরায় আভিশার চোখে মুখে খেলে গেল এক কুটিলতা। এম। বাইকের সামনে হঠাৎ একটা মেয়ে চলে আসায় চিৎকার করে বাইকটা অন্যদিকে ঘুরিয়ে সজোরে ব্রেক কষল লাবিব। বুকটা তার ধরাস ধরাস করছে। এখনই এই মেয়ে টপকে গেলে তাকে 14 শিকির ভেতরে যেতে হতো।